তুরাগ তীরে চলছে জুবায়ের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা দিন ও দাওয়াতি আলোচনা। দ্বিতীয় পর্ব আমরা আমাদের সাথে আছি এবং কি নিজকে নিজ গড়ার জন্য আল্লাহর হুকুম আহকাম জানি না, যাতে করে আমরা নিজ এলাকাতে যেতে পারি, কাজ করতে পারি, এটার জন্য আমরা এখানে আসছি। বক্তব্য শোনার জন্য ইনশাল্লাহ আইছি আমরা, সেটা সেই আমল করব, এটাই আমাদের কাম্য ইনশাল্লাহ। ঢাকা উত্তর সিটিতে গত 5 মাসে আওয়ামী দোসর খালেকের 2 পদোন্নতি, অবৈধভাবে প্রমোশন দেওয়ার অভিযোগ সচিব মাসুদ আলমের বিরুদ্ধে। দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্য সচিব ইসমাইলের সম্পদে পাহাড় সাভারে গড়েন বাংলো বাড়ি, মার্কেট কেনেন বিঘা বিঘায় সম্পত্তি। চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মাছ ধরতে প্রভাবশালীদের বাঁধ নির্মাণ, পানি সংকটে 500 হেক্টর জমির বড় আবাদ, দ্রুত বাঁধ অপসারণের দাবি। ডাকাতিয়া নদীর শাখা বেড়ায় বাঁধ দিয়া তারা মাছ ধরে, দক্ষিণ দিকের আমগুজ হইতে কোনো পানি নেই। তুমি শুকাই যাইতেছে, তুমি বাঁচতে পারতেছি না, সাথ দিতে পারতেছি না। আন্দোলনের কারণে আমগো পানিটা আইতেছে না। আজকে বিগত 18-19 দিন আমরা পানি দিতে পারি না। রাঙ্গামাটিতে ঝুলন্ত সেতুতে যেটি সংকট, পাহাড়ের ঢালাই নোঙর করতে হয় বোট, ঢাল বেয়ে উঠতে গিয়ে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। শুল্ক আরোপে ট্রাম্পের কণ্ঠে নমনীয় সুর, মেক্সিকো কানাডার পণ্যে 25% শুল্ক 1 মাসের জন্য স্থগিত, বহাল চীনের উপর আরোপিত কর। এবং চ্যাম্পিয়ন্স লিগে আল নাসরের কাছে 4-0 গোলে বিধ্বস্ত বার্সেলোনা, রোনালদো জোড়া গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ 4-এর লড়াইয়ে চেলসি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছি জ্যোতি সরওয়ার। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। জিকির, আজকার আর ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন লাখো মুসল্লি। দিন ও দাওয়াতি কার্যক্রমে ব্যস্ত সময় কাটছে মাওলানা জুবায়ের পন্থীদের। এ পর্বে 72টি দেশ থেকে আসা 3256 জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে তারা নিজ দেশে ফিরবেন। এছাড়াও মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ ও পাবনা সহ দেশের 22টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নিয়েছেন। এর আগে ইজতেমা প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 3 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। বিদেশি নাগরিকদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপেও রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দ্বিতীয় পর্ব আমরা আমাদের সাথে আছি এবং কি নিজকে নিজ গড়ার জন্য আল্লাহর হুকুম আহকাম জানি না, যাতে করে আমরা নিজ এলাকাতে যেতে পারি, কাজ করতে পারি, এটার জন্য আমরা এখানে আসছি। যে আমল করতেছে আমল নেওয়ার জন্যই আসছি, যে আমল শিক্ষা আমল করার জন্য আসছি। প্রচুর লোক সমাগম, আমরা দ্বিতীয় ইজতেমা নওগাঁ থেকে আসছি এবং বিশ্বের থেকে বিভিন্ন দেশ থেকে বড় বড় আলিম আলামা বক্তব্য রাখবে, বক্তব্য শোনার জন্য ইনশাল্লাহ আইছি আমরা, সেটা সেই আমল করব, এটাই আমাদের কাম্য ইনশাল্লাহ। সবাই আসেনি, আমরা এখান থেকে কিছু শিখে তাদেরকে কিছু শিখাতে পারবো, এরকম নিয়েতেই শিক্ষা অর্জন করে যাব। ইজতেমার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা হাসান মাহমুদ এবং এম নজরুল ইসলাম। শুরুতেই চলে যাচ্ছি হাসান মাহমুদের কাছে। হাসান, ইজতেমায় এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজকে কিন্তু সকালে ফজরের পরে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং মুসল্লিরা কিন্তু যথেষ্ট আগ্রহ নিয়ে আমরা দেখছিলাম যে সকাল থেকে বয়ান শুনছিলেন এবং সেখানে যে বয়ানগুলো হচ্ছিল তার মধ্যে সবচেয়ে বড় কথাগুলো যেটি বলছিলেন সেটি হচ্ছে যে মুসল্লিদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে ইজতেমার যে মূল লক্ষ্য, তাবলিগের যে 6টি দফা রয়েছে, সেই 6 দফার যে মূল কার্যক্রমগুলো সেগুলো কিভাবে আসলে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হচ্ছিল এখানকার মুসল্লিদেরকে। আমরা এরপরে একটু পরে আমরা ভারতের যে একজন মাওলানা তিনি ইব্রাহিম দেওলা, তিনি কিছুক্ষণ পরে বক্তব্য দিবেন এবং তার বক্তব্যের পরে আসলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং সেখানে যেসব মুসল্লি আসলে দীর্ঘমেয়াদী চিল্লা বা সফরের জন্য বের হবেন তাদের আসলে জামাতবদ্ধ করে যে কার্যক্রমগুলো সেগুলো কিছুক্ষণ পরে আমরা যতটুকু জানি শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই আসলে গত 5 দিনের মতো আজকেও কিন্তু যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার কোনো ধরনের আসলে সেরকম ত্রুটি আমরা দেখতে পাচ্ছি না এবং যেহেতু সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সঙ্গেই পুলিশ, র্যাব এবং এপিবিএন
বিজিবির সঙ্গে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সদস্যরা এখানে কিন্তু মোতায়েন রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন নিরাপত্তা কাজে তারা মোতায়েন রয়েছে। ফলে নিরাপত্তার কিন্তু সেরকম কোনো ত্রুটি এখন পর্যন্ত এখানে লক্ষ্য করা যায়নি। তবে যেহেতু মানুষের সমাগম বেশি, শীত, নানা কারণে আসলে কিছু মুসল্লি এখানে অসুস্থ হচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকে রাতেও একজনের মৃত্যু হয়েছে, যিনি নরসিংদীর একজন বাসিন্দা। গতকালকে রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এবং আমরা সকালেও দেখছিলাম যে কয়েকজন আসলে মুসল্লি তারা এখানে আক্রান্ত হয়েছেন এবং সেখানে তাদেরকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে সেখানে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখানকার আসলে সার্বিক পরিস্থিতি এখন মোটামুটি যে তাদের যে নিজস্ব কার্যক্রম সেগুলো কিন্তু এখন পর্যন্ত চলছে এবং আমরা দেখছিলাম যে তাদের যে মূল মেম্বারটি রয়েছে সেখানে কিন্তু আলেম এবং সাধারণ মানুষের জন্য আলাদা পৃথক কামরায় এই মুহূর্তে কিন্তু তাদেরকে তাশকিল করা হচ্ছে এবং সেটি হয়তো কিছুক্ষণ চলবে এবং 10টার পরেই আমরা যতটুকু জানি সেখানে ইব্রাহিম দেওলা যে ভারতের একজন প্রখ্যাত আলেম, যিনি তাবলিগের সিনিয়র মুরব্বী, তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের পরে আসলে যে দলগুলো ভাগ করা হয়েছিল তাদেরকে আসলে বিভিন্নভাবে তাদেরকে দেশের বিভিন্ন জায়গা পাঠানো হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আরও বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল। আমাদেরকে ওখানকার একটু বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজকে কিন্তু দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আপনার টঙ্গীর তুরাগনদীর তীরে কিন্তু আপনার এই বিশাল যে 160 একর জমির উপরে নির্মিত যে বিশাল প্যান্ডেল, এখানে কিন্তু যে খিত্তাগুলো রয়েছে অর্থাৎ খিত্তায় কিন্তু সাধারণ মুসল্লিরা কিন্তু অবস্থান নিয়ে দিন এবং আখলাক সম্পর্কে কিন্তু আপনার আলোচনা চলছে। তো সকাল থেকে আমরা দেখেছি যে এখানে কিন্তু আপনার নিরাপত্তার যে নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রাখা হয়েছে সম্পূর্ণ ইজতেমা ময়দানকে। কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা রাখা হয়েছে। এখানে সিসিটিভির মাধ্যমে প্রতিটি মানুষকে কিন্তু মনিটরিং করা হচ্ছে। সেই সাথে কিন্তু আমরা দেখে পেরেছি ওয়াচ টাওয়ার যে রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষের যে গতিবিধি আছে সেটা কিন্তু দেখা হচ্ছে। সবকিছু মিলে কিন্তু ইজতেমা কিন্তু আপনার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে। আপনারা জানেন যে এই মুসল্লিরা আগামীকাল আখেরি মোনাজাত এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হবে। এবং আপনারা জানেন যে আরো একটু বলে রাখি আপনাকে যে মুসল্লিদের যাতায়াতের জন্য কিন্তু বিশেষ 11টি ট্রেন সার্ভিস রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে গাজীপুরে যে পুলিশ কমিশনার রয়েছে উনি কিন্তু ব্রিফিং করবেন, সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন। এছাড়া কিন্তু আপনার ইজতেমার যে মুরব্বী রয়েছে অর্থাৎ তারাও কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলবেন, এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো আমি একজনের সাথে কথা বলবো যে ইজতেমায় উনি এসছেন এবং ইজতেমার মুরব্বী, ওনার কাছে জানতে চাইবো যে কি অবস্থা আপনাদের এখন ভিতরে, কি করতেছে সাধারণ মানুষ? আলহামদুলিল্লাহ, মুসল্লিরা প্রত্যেকটা আমলের প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকটা আমল যেন সুন্দরভাবে তারা এখান থেকে নিতে পারে, এটা রুহুর একটা খোরাক। তো এই আমল এখান থেকে নিয়ে এলাকায় যায় মেহনত করবে। জায়গায় যে আমাদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে প্রত্যেকটা মসজিদে জানি ভালোভাবে আমরা মেহনত করে মানুষকে জানি আখেরাতমুখী করতে পারি, নিজেও জানি দিন পাই, নিজেও জানি আখেরাতমুখী হইতে পারি। আর প্রত্যেকটা মানুষ কিভাবে দিন পায় নাজাত পাওয়ার একটা ব্যবস্থার জন্য মুরব্বীরা যে বয়ানগুলো করে ওইটা আমাদের রুহের খোরাক, ওইটা নিয়ে আমরা চলি। শুনলেন যে এখানে যে ভিতরে যে কি মানে আপনার আলোচনা হচ্ছে সেটা আর কি দিন এবং আখলাক সম্পর্কে কিন্তু আলোচনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। টানা 6 দিন অনশনের পর শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে 1 সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করল তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাত 9:30টায় তারা অনশন ভাঙে। দাবি পূরণের আশ্বাসে মহাখালীর রেলগেট থেকেও অবরোধ তুলে নেয়। এতে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর আবারও সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের সাথে শুরু হয় কমলাপুর থেকে ট্রেন চলাচল। তবে দাবি বাস্তবায়ন না হলে আবারও নতুন কর্মসূচি দেওয়ার কথা জানায় শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে টানা 6 দিনের অনশনের পর 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা।
সোমবার রাত 9:30টার দিকে মহাখালী রেলগেটে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান। এ সময় তিতুমির নিয়ে আলাদা কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান তিনি। সেই সঙ্গে দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে 1 সপ্তাহের জন্য শিক্ষার্থীরা প্রত্যাহার করেন আন্দোলন। দাবিগুলো পর্যালোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এই সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই জমি, আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী 7 দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তিতুমির কলেজকে জানাবে, সবার সামনে প্রকাশ করবে। পরে জুস পান করিয়ে অনশনকারীদের অনশন ভাঙ্গান যুগ্ম সচিব সহ অন্যরা। এর আগে বুধবার থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে লাগাতারভাবে চলে অনশন কর্মসূচি, একই সঙ্গে অবরোধ কর্মসূচিও। সোমবার বিকেলের আগ পর্যন্ত তাদের অবস্থান ছিল কলেজের মূল ফটকের সামনে। এই সময় দুর্ভোগে পড়া পথচারীদের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় শিক্ষার্থীদের। সাধারণ মানুষ বলছেন, এভাবে জনদুর্ভোগ না বাড়িয়ে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা উচিত। আসলে আপনাদের যদি কোনো দাবি দাবা থাকে, আপনাদের যদি যৌক্তিক আন্দোলন থাকে, আপনারা এইসব নিয়ে বসেন। বাইকে করে আসছে, এই বাইকটা ওরা এখান থেকে যেতে দেয় না, আর ওই সাইডটা তো অনেক জ্যাম থাকে। তো যাওয়ার কোনো পসিবিলিটি নেই। আমার 4টা ট্রেন ছিল, ভাইকে বুঝে বললাম যে ভাই আমার এরকম ট্রেন, সব টিকিট সব রেডি, আমাকে যেতে দেন। এদিকে বেলা 3:45টার দিকে একটি মিছিল নিয়ে মহাখালী রেলগেট অবরোধ করে তারা। এই সময় প্রধান উপদেষ্টা এসে দাবি না মানার ঘোষণা না দেয়া পর্যন্ত অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এখন কিন্তু রাজনৈতিক চাপ নাই দেশে, ওইরকম চাপ নাই যে একটা ভার্সিটি করলে রাজনৈতিক দলগুলো ক্ষুণ্ণ হবে। তো এর থেকে এখন তো সময়, এখনই মুখ্য সময় মনে করি। আজকেও যদি সেম মূল্য আমাদেরকে দিতে চায়, আমরা সেটা নেব না। এদিকে রেলগেটে অবস্থান নেওয়ায় ঢাকার সঙ্গে সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের রেল যোগাযোগ কয়েক ঘন্টা বন্ধ থাকে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে তিতুমির কলেজের আন্দোলন ঘিরে রেল যোগাযোগে দেখা দেয় বিপর্যয়। অন্তত 20টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারকে অবরুদ্ধ করার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও শিডিউল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে কমলাপুর স্টেশন থেকে দীর্ঘ সময়ের ব্যবধানে ছাড়ছে ট্রেন। সোমবার বিকেলের পর থেকে সারা দেশে ছেড়ে যাওয়া প্রায় সবকটি ট্রেনের শিডিউল জটিলতা দেখা দেয়। এর আগে বিকেল 3:30টার দিকে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলগেটের লাইনের উপর শুয়ে রেলপথ অবরোধ করেন। এতে প্রথমে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস আটকা পড়ে। পরে ধীরে ধীরে সবকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। ট্রেনের এই শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। হাওড়া এক্সপ্রেসে 10টা 15 আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু এখন প্রায় 11টা 35 হয়ে গেছে, এখনও ট্রেন ছাড়ছে না। আমি যাব সকালে সিলেট, থাকবো 6টার দিকে। আমার কাজ আছে 8-9টার দিকে, আমি মনে হয় কাজটা করতে পারবো না। শুধু আন্দোলনের জন্য, ছাত্রদের আন্দোলনের জন্য আমাদের কষ্ট হচ্ছে। উপবন এক্সপ্রেস আমরা যাব সিলেটে, তো আমরা অনেক দূর থেকে আসছি। ট্রেনের এমন শিডিউল বিপর্যয় আমরা তো বুঝতে পারিনি, এমন আমরা কেউ জানি না, এটা মানে আমরা কেউ জানি না, হঠাৎ স্টেশনে এসে দেখতেছি এমন সমস্যা। ময়মনসিংহ খুবই আমি আশা করে আসছি যে এখানে আসবো, কিন্তু এই ট্রেনের যে অবস্থা, বসে আছি প্রায় 2.5 ঘন্টা, এখন কখন আসবো জানি না। সব যার চিন্তা নিয়ে ব্যস্ত, পাবলিকের চিন্তা কেউ করতেছে না, সরকারের চিন্তা করতেছে, আমার চিন্তা আপনার চিন্তা কেউ করতেছে না। অন্যদিকে স্টেশন কর্তৃপক্ষ জানান শিডিউল স্বাভাবিক হতে সময় লাগবে। যাত্রীদের চাপের মুখে স্টেশন কর্তৃপক্ষ দেরি হওয়া আন্তনগর ট্রেনের যাত্রীদের টিকিট রিফান্ডের কথাও জানান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের পক্ষে যারা লিফলেট বিতরণ করছে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এদিকে গণ অভ্যুত্থানের পর দেশে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রকাশ করা এমন প্রতিবেদন সত্য নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় গণ অভ্যুত্থানের পর দেশে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রকাশ করা এমন প্রতিবেদন সত্য নয় বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। 23টি হত্যাকাণ্ডের কথা বলেছেন, তা সরকার এই তালিকাটা সংগ্রহ করেছে। একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না।
জানান, পুলিশের তদন্তে এসব হত্যাকাণ্ডের অভিযোগের একটিরও সাম্প্রদায়িক সহিংসতার প্রমাণ পাওয়া যায়নি। জমির বিরোধ, আত্মহত্যা, পারিবারিক সংঘর্ষ সহ নানা কারণে এসব হত্যার ঘটনা ঘটে। 8টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানি মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে 2 পক্ষের মারামারি থেকে মৃত্যু। গত বছরের জানুয়ারিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় এই ডিসেম্বরে উনি মারা গিয়েছেন। কিন্তু এইটাকেও সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে তুলে ধরে এটাকে এই ঘটনার সাথে আগস্টের পরের ঘটনা হিসেবে এটা উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করা না উল্লেখ করে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার না করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার আহ্বান জানান প্রেস উইং। এই রিপোর্টগুলো নিয়ে এ সময় যারাই আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। আমাদের করা মেসেজ, যারা এটা লিফলেট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আরো জানান, আসন্ন রমজান ঘিরে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। চাঁদাবাজদেরকে টার্গেট করছি, আমরা দেখছি কোথায় কোথায় তারা সক্রিয়। অ্যাডভাইজার আজকে বলেছেন যে যাতে রোজার আগেই এ বিষয়ে আরো বড় রকমের ইমপ্রুভমেন্ট হয়। ব্রিফিংয়ে সারা দেশে শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মের সরস্বতী পূজা উদযাপনের উদাহরণ টানেন প্রেস উইং। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী দোষরমুক্ত নয়, উল্টো কর্মচারী লীগ নেতাকে গত 5 মাসে পদোন্নতি দেওয়া হয়েছে 2 বার। স্বাস্থ্য পরিদর্শক থেকে তিনি এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহকারী সচিব দায়িত্ব পালন করছেন রাজস্ব বিভাগেও। কোনো মেয়র না থাকায় উত্তর সিটি কর্পোরেশনের যেন রাজা হয়ে উঠেছেন সচিব মাসুদ আলম। আর তিনি নিয়ম নীতি তোয়াক্কা না করে আওয়ামী দোসর খালেক মজুমদারকে করেছেন স্বাস্থ্য পরিদর্শক থেকে সহকারী সচিব। সিটি কর্পোরেশনের পদোন্নতি বাণিজ্যের অনুসন্ধান করেছেন এম এ আজিম। সিটি কর্পোরেশনের কর্মচারী লীগের সহসভাপতি খালেক মজুমদার। আওয়ামী সরকার পতনের পর মেয়র আতিকুল ইসলামের সাথে পালিয়ে যায় কর্মচারী লীগের অধিকাংশ নেতারা। তবে উল্টো চিত্র খালেক মজুমদারের ক্ষেত্রে। সচিব মাসুদ আলম আওয়ামী দোসর খালেক মজুমদারকে গত অক্টোবরেই দিয়েছে প্রথম পদোন্নতি। স্বাস্থ্য পরিদর্শক থেকে সরাসরি বসিয়েছেন সহকারী সচিব পদে। এর 2 মাস না যেতেই ডিসেম্বরে আবারও পদোন্নতি। এবার বানানো হয়েছে উপ কর কর্মকর্তা। কর্মচারী লীগ নেতা খালেক মজুমদার কিভাবে মাসে মাসে পদোন্নতি পাচ্ছে জানতে তার মুখোমুখি দেশ টিভি টিম। বারবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর নেই তার। কয়েকদিন পর পর যে প্রমোশনটা হচ্ছে, এটা কিভাবে কি হচ্ছে? আপনি কোন কর্মসূচি করতে পারবো না, কর্তৃপক্ষের নিষেধ করা আছে। আপনি কর্তৃপক্ষের সাথে আমার বিরুদ্ধে থাকলেও কোনো বক্তব্য থাকলে কর্তৃপক্ষের কাছে বলতে পারেন। আওয়ামী দোসরের কিভাবে বারবার পদোন্নতি জানতে সচিব মাসুদ আলমের মুখোমুখি দেশ টিভি টিম। সুযোগে তিনি যে পদোন্নতির দোকান খুলে বসেছেন তা স্পষ্ট তার বক্তব্যে। এসে প্রায় 200 লোককে এখানে পদোন্নতি দিয়েছে। এর আগে অবিভক্ত সিটি কর্পোরেশন থাকা অবস্থায়ও আমার এখানে যারা এখানে পদোন্নতি পেয়েছে তারা এসে বলেছে যে স্যার আমার 27 বছর চাকরি, আমি কখনো পদোন্নতি চোখে দেখিনি, এই প্রথম আপনি পদোন্নতি দিলেন। শূন্য পদে বছরের পর বছর নিয়োগ না দিয়ে পদোন্নতি বাণিজ্য তার কাছে শুধুই কাজ চালিয়ে নেয়ার অজুহাত। 50% পদোন্নতি পদ, সেই পদগুলোতে নিচের থেকে আমরা অতিরিক্ত দায়িত্ব ওই পদগুলো খালি হওয়ার কারণে দিয়েছি। যখন নিয়োগটা হয়ে যাবে তখন তাদেরকে আমরা আবার পূর্বের জায়গায় নিয়ে যাব। কত বছর থাকবে? আপনি দেখেন, আপনি যেটা বললেন যে আপনি নিয়মতান্ত্রিকভাবে দিয়েছেন, এখানে কি স্প্রেম্যান, সে ছিল আগে স্প্রেম্যান, এখন রাজস্বের একজন স্প্রেম্যানের দায়িত্ব কি? স্প্রে করবে। স্প্রেম্যানের শিক্ষাগত যোগ্যতা কি থাকে? তাকে আপনি রাজস্ব শাখায় বসালেন 23 সালে। স্প্রেম্যানের যোগ্যতা হলো, আপনাদের গেজেট অনুসারে কি বলা আছে? স্প্রেম্যান সহ যাদেরকে একদমই তার স্বীয় পদে রাখতে হবে, এটা তো আপনার গেজেট। হ্যাঁ ঠিক আছে, তাই না? আপনার গেজেট বলছে তাকে তার পদেই রাখতে হবে। আপনি কোনো ক্রমে, এখানে কিন্তু একদমই উল্লেখ আছে যে কোনো ক্রমেই আপনি তাকে পদোন্নতি দিতে পারবেন না। তাহলে আপনি কেন অজুহাতে একজন না একটা কথা শুনে, আমার যখন এটা কিন্তু কোনো পদোন্নতি না। বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে গেলেও পাওয়া যায়নি তাকে।
সচিব মাসুদ আলমের গেজেট ভঙ্গ করে পদোন্নতি বাণিজ্য নতুন নয়, তবে মেয়র আর নির্বাহী প্রধান না থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেন অঘোষিত রাজা বনে গেছেন তিনি। এখন কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করছেন না তিনি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেন সম্পদে পাহাড় গড়েছেন নিজ গ্রামের বাড়ি সাভারেও। বিলাসবহুল বাংলো, বাড়ি, মার্কেট, প্লট কিনেছেন বিঘায় বিঘায় সম্পত্তি। এসবই উঠে এসেছে দেশ টিভির অনুসন্ধানে। সহকর্মী দেওয়ানি মনে পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত 21 ডিসেম্বর গ্রেফতার হন মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেন। তার বিরুদ্ধে ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতিতে অভিযুক্ত ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি সাভারে। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেখানে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এসব সম্পত্তির মধ্যে রয়েছেন সাভারের ব্যাংক কলোনি পদ্মা প্রিন্টার্সের পাশে মার্কেট, তার পাশে বাউন্ডারি করা প্লট, ব্যাংক কলোনি এলাকায় এ ব্লকে 3 বাড়ি, নামাগেন্ডা আল মুসলিম প্রজেক্টের পাশে সীমানার প্রাচীর করা 26 শতাংশের প্লট, সাদাপুর আওয়াল মার্কেট এলাকায় 46 ও 108 শতাংশের দুটি সীমানা প্রাচীর করা প্লট, কাজীপাড়া টেঙ্গাইর এলাকায় 156 শতাংশের উপরে নির্মিত বিলাসবহুল বাংলো বাড়ি, এর পেছনে একটি প্লট ও জলাশয়, চাকুলিয়া এলাকায় পুরনো বসত বাড়ির পাশে 66 শতাংশের জমি, সাথে অসম্পূর্ণ একতলা নির্মাণাধীন বাড়ি ও বনগাঁও নামায় নদীর পাড়ে কিনেছেন কয়েক একর জমি। এছাড়া সাভার ও রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় নামে বেনামে রয়েছে একাধিক প্লট। এখানে এই যে আমরা বাংলো আছে, জমি 5-6 বিঘা এরকম হবে। 5-6 বিঘা এই জায়গা আছে শশীবের মনে হয় ইসমাইল শশীবের। কত ভাড়া দেন? এটা 3000 টাকা ভাড়া দেয়। 7-8 বছর আগে ওই 15 ডিসেম্বর জায়গা কিনছিল। এক সময় মাটির ঘরে বসবাস করা ইসমাইল চাকরিতে যোগদানের পর থেকেই দুর্নীতির মাধ্যমে ফুলে ফেপে উঠেছেন। পরিবারের সদস্যদের উন্নত দেশে সেটেল করে তাদের মাধ্যমে দেশের বাইরে অর্থ পাচারের পাশাপাশি গড়েছেন স্ত্রী সন্তানের নামেও বিপুল সম্পত্তি। কিভাবে ইসমাইল এত সম্পত্তির মালিক হলেন, এই বিষয়ে কথা বলতে রাজি নন ইসমাইলের পরিবারের কেউ। বক্তব্য দেওয়ার মতো মনে করেন অবস্থায় নাই। আপনারা যা ওইখান থেকে যা বক্তব্য আনছেন ওইটা করেন। দুর্নীতির মাধ্যমে ইসমাইল হোসেনের গড়ে তোলা সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি জানান সাভারের সচেতন নাগরিক কমিটির সদস্যরা। তার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা সিজ করে রাষ্ট্রীয় কোষাগারে আনার একান্ত দরকার। দুদক যদি এটা তদন্ত করে এই দুর্নীতির অর্থ এবং সম্পদ এবং যদি আনতে পারে, তাহলে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে এটা কাজে লাগবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়া ইসমাইল হোসেনের মতো দুর্নীতিবাজরা যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে, এমনটাই দাবি সচেতন মহলের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে রাজধানী কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 2 এর সহকারী পরিচালক খান আসিফ তপু। তিনি জানান, সিরাজগঞ্জের তারাস থানার হত্যা চেষ্টা মামলায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব 2 তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট মামলায় আইনানুগ পদক্ষেপ গ্রহণে তাকে রাতেই সিরাজগঞ্জের তারাসে পাঠানো হচ্ছে। আজ বিশ্ব ক্যান্সার দিবস। দেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। তবে এই রোগের চিকিৎসা ব্যবস্থা এখনো অপ্রতুল এবং একই সাথে ব্যয়বহুল। তাছাড়া দীর্ঘমেয়াদী চিকিৎসা নেওয়ার কারণে রোগীদের একটি বড় অংশ প্রাতিষ্ঠানিক চিকিৎসার বাইরে থাকছেন। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর তথ্য মতে 2024 সালে সরকারি বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন 2,75,340 জন। এর মধ্যে মারা গেছেন 574 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে বছরে 1,67,256 জন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বছরে ক্যান্সারে মারা যাচ্ছেন 1,16,598 জন। চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ ধরায় পানি সংকটে পড়েছে হাজারো কৃষক ও নদীপাড়ের বাসিন্দারা। স্থানীয় একটি প্রভাবশালী মহল মাছ শিকারের জন্য পানি নিষ্কাশন করায় প্রায় 500 হেক্টর জমির বড় আবাদ ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে নদীর বাঁধ অপসারণ করে পানির ব্যবস্থা করা।
দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সহকর্মী শরীফ আহমেদের তথ্য ও চিত্র বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। চাঁদপুরের ফরিদগঞ্জের ৫ নং গুপ্তি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের পূর্ব পাশের ব্রিজের দক্ষিণে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করায় এক পাশে পানি থাকলেও অপর পাশে নেই পানি। এতে গল্লাক থেকে শুরু করে দক্ষিণ লক্ষ্মীপুর জেলার কাটাখালী পর্যন্ত হুমকিতে পড়েছে প্রায় ৫০০ হেক্টর আবাদি কৃষি জমি। স্থানীয় কৃষকদের দাবি, আবাদি জমির রোপা ধান রক্ষায় দ্রুত পানির ব্যবস্থা করা। ডাকাতিয়া নদীর শাখা বেড়ায় বাঁধ দিয়া তারা মাছ ধরে। দক্ষিণ দিকের আমগুজ হইতে কোনো পানি নেই, কৃষক মরে যেতে আছে। সময় মতন সার দিতে পারি না, ওষুধ দিতে পারি না, নিট দিতে পারি না। নিট না দেওয়াতে, সার না দেওয়াতে মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। জমি শুকাই যেতেছে, জমি বাঁচতে পারতেছি না, সার দিতে পারতেছি না। ভবিষ্যতে যেন এই বাদ দিতে না পারে, প্রশাসনের কাছে আমাকে এটাই অনুরোধ। নদীতে বাদ দিয়ে মাছ ধরছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে নদীতে পানি না থাকায় কৃষকদের জমিতে সেচ দিয়ে পানি দিতে পারছেন না বলে জানান স্থানীয় স্কিম ম্যানেজাররা। আমার স্কিমে 700 থেকে 750 কৃষক আছে। কৃষকের পানি না দেওয়ার দিতে না হওয়ার কারণে কৃষকের লগে বহুত জমজট হইতেছে। বান দেওয়ার কারণে আমগো পানিটা আইতেছে না। আজকে বিগত 18-19 দিন আমরা পানি দিতে পারি না। বানটা যত দ্রুত সরাই দিতে পারে তত আমগো অনেক ভালো। নদীর পানি প্রবাহ ঠিক রাখতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডাকাতিয়া নদীর বাঁধের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। কোথায় কোথায় বাঁধ দেয়া হচ্ছে আমরা সেই লোকেশনগুলো ট্রেস করার চেষ্টা করছি। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় বাঁধ অপসারণ করা হয়েছে এবং সামনে যেসব জায়গাগুলোতে এরকম অবৈধভাবে বাঁধ দেয়া হবে সেখানকে দ্রুত অপসারণ করা হবে বাঁধগুলো। আবাদি জমি রক্ষায় নদী খনন ও নদীর পানি প্রবাহ ঠিক রাখতে দ্রুত এসব বাঁধ অপসারণ দেখতে চান স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, সবচেয়ে গরিব উপজেলা মাদারীপুরের ডাছার। 30 ডিসেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য মানচিত্র 2022 প্রকাশিত এই প্রতিবেদন নিয়ে তীব্র প্রতিক্রিয়া স্থানীয়দের। বিল অঞ্চল অধ্যুষিত নতুন উপজেলা ডাছার জেলার মধ্যে অনুন্নত ও দারিদ্র্য হলেও মাদারীপুর জেলার বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না তারা। তবে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের দাবি, আন্তর্জাতিক সংস্থাদের নিয়ে তৈরি হয়েছে এই গবেষণাপত্র। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত দারিদ্র্য মানচিত্রের পরিসংখ্যানে দেখা গেছে মাদারীপুর জেলার দারিদ্র্যের হার 54.4%। এখানকার ডাসার উপজেলার দারিদ্র্যের হার 63.2%, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। আর দেশের সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন, জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী। 5টি ইউনিয়ন নিয়ে 2021 সালে গঠন করা হয় মাদারীপুরের ডাসার উপজেলা। নতুন এই উপজেলায় নেই নিজস্ব উপজেলা পরিষদ ভবন সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা। যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল। বিল অঞ্চল অধ্যুষিত এলাকাটিতে উৎপাদনমুখী শিল্প কারখানা নেই। অনেক জমি এক ফসলি হওয়ার ফলে এই উপজেলাটিতে দারিদ্রতা চোখে পড়ার মতো। ডাসারের প্রান্তিক মানুষ তাদের সীমাবদ্ধতার কথা জানালেও এমন রিপোর্ট নিয়ে দ্বিমত রয়েছে। তবে অন্য উপজেলার মানুষরা অনেকটাই বিস্মিত ও ক্ষুব্ধ। মাঠে ঘাটে কাজ করে, কেউ পোল্ট্রি মুখে ফার্ম করে, কেউ গরু ফার্ম করে, কেউ ছাগল পালে। আমাদের তো বেশি জায়গা জমি না, ওই লিজ পিস নেই, খাইয়ে দেওয়া হয়তো কিনা 50 মন বেশি। ডাসার উপজেলা হয়তোবা আংশিকভাবে সেটি সত্য হতে পারে, কিন্তু সর্বমূলভাবে যে একেবারে দুর্গতম স্থানে সেটাও মানে বিব্রতকর অবস্থায় বলা যায়। প্রচুর পরিমাণে বিদেশে আছে, চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সবাই মোটামুটি নির্ভরশীল। তবে এই রিপোর্টের সঙ্গে একমত পোষণ করে অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা সহ নানান প্রতিবন্ধকতাকে দায়ী করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা ডাসার উপজেলায় অনুন্নত এলাকা, আমাদের এই অনুন্নত 5টি উপজেলা, এই উপজেলা যে 5টি ইউনিয়ন সেগুলো উন্নত দিকে যাক। সার্বিকভাবে আমি বলবো যে মাদারীপুর জেলা বাংলাদেশের 64টি জেলার মধ্যে একেবারে দরিদ্রতম। এটা কিছুতেই মাদারীপুরবাসী হিসেবে আমার কাছে মেনে নেওয়া খুব কষ্টকর। 22 সালে যে আদমশুমারি করেছি, জনশুমারি করেছি এবং HIS জরিপ করেছি, এই দুটি জরিপের তথ্য উপাত্তকে একসাথে করে আমরা বিশ্ব ব্যাংক এবং WFP এক্সপার্টদেরকে নিয়ে যৌথ টিম করে সেই সর্বশেষ গাইডলাইন অনুযায়ী আমরা এই দারিদ্র্য মানচিত্রটি করেছি। ডাসার উপজেলার দারিদ্র্য বিমোচনে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো খাতের উন্নয়নে সরকারের বিশেষ বরাদ্দ চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাঙামাটির আইকনিক স্থান ঝুলন্ত সেতুতে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে ভ্রমণ পিপাসুদের। সেতু এলাকায় বোট ভিড়ানোর কোনো জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নোঙর। ফলে ফেলে রাখা বালুর বস্তা আর পাহাড়ের ঢাল বেয়ে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালু পাহাড়ের গা বেয়ে উঠতে হয় সেতুতে।
সহকর্মী মিশুক মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। শীতে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো মুখর থাকে ভ্রমণ পিপাসুদের পদচারণায়। শহরের রিজার্ভ বাজার, বনরূপা ফিশারি ঘাট সহ বিভিন্ন ঘাট থেকে পর্যটকরা যন্ত্রচালিত নৌকায় শুভলং ঝর্ণা আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে ছুটে আসেন ঝুলন্ত সেতুতে। শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের এই ঝুলন্ত সেতু জেলার পর্যটনের প্রধান আকর্ষণ। সেতুটিকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। তবে আইকনিক এই স্থানে এসে ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের। সেতু এলাকায় বোট ভেড়ানোর কোনো জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নোঙর। সেখান থেকে সেতুতে যাওয়ার জন্য নেই কোনো রাস্তা কিংবা সিঁড়ি। কিছু অংশে ফেলা হয়েছে বালুর বস্তা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালু পাহাড়ের গা বেয়ে উঠতে হয় সেতুতে। ঘটে দুর্ঘটনাও। বেশি দুর্ভোগে পড়তে হয় বৃদ্ধ ও শিশুদের। মূল যে জিনিসটা সেটা হচ্ছে যাতায়াত পথ। যাতায়াত পথটাই দেখতেছি যে এখানে সুন্দর মতো নাই, কোনো ব্যবস্থা নাই তেমন। যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি, তো এটার আসলে উন্নয়ন দরকার। এই স্থানে নোঙর করার জন্য বোট প্রতি 100 ও পর্যটক প্রতি 20 টাকা করে ফি আদায় করে পর্যটন কর্পোরেশন। এরপরও এমন বেহাল দশায় ক্ষুব্ধ বোট চালকরাও। 100 টাকা পার্কিং, চোরবো নিচ্ছে 50 টাকা পার্কিং। এই যে বোটগুলো যে আমরা যে ভিড়াবো এখানে কোনো একটা নিরাপদ কার্ড নাই। টুরিস্ট বোট ভিড়ানোর সাথে সাথে টাকাটা না দিলে কে করে। এই খাতে যথেষ্ট বরাদ্দ না থাকায় জেটি নির্মাণের কাজ করা যাচ্ছে না বললেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। কর্তৃপক্ষের এই খাতে কোনো বরাদ্দ নেই। এ কারণে আমরা স্থানীয় উন্নয়ন সংস্থা, জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডের কাছে আমরা পত্র পাঠিয়েছি। সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার কথা জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই না যে এখানে পর্যটক এসে কোনো আহত হোক। দ্রুত ঘাট সংস্কার করে পর্যটকদের দুর্ভোগ লাঘবের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।